দেখুন আরেকটা বোগনভেলিয়া গাছ, বলেছিলাম না বাই কালারের ফুল হয়, সেটাই ফুটছে। এই কিছুদিন পরে আবার এগুলো ঝরে যাবে, যে এগুলো কালার ফেড হয়ে গেছে এবং নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এগুলোও চলে যাবে। আবার কিছু কিছু গাছে ফুল ফুটছে। আর এই যে এগুলো কি বলুন তো, জলপদ্ম গাছ। 3টে গাছ হয়েছে এবার। গাছগুলো বেশ ভালোই হয়েছে, শুধুমাত্র এখন কুড়ি আসার অপেক্ষায়। তো ছাদ থেকে চলে এলাম একেবারে রান্নাঘরে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট একটু আলাদা রকম করব, যেহেতু সানডে। তো এখানে নিয়েছি কয়েক রকমের সবজি, আলু, পেঁয়াজ, গাজর আর 3 রকমের ক্যাপসিকাম, সাথে 3টে কাঁচা লঙ্কা। এবার এগুলোকে একটুখানি চপ করে নেব, এই চপারে ঢেলে দেব। আর এই চপার মেশিনটা আপনারা এর আগেও দেখেছেন, আমার এটা একটা গ্যাজেটসের সঙ্গে আমাকে আর কি গিফট করেছিল। তো জিনিসটা খুব কাজের, জানেন তো। মাঝে মাঝে যখন ইচ্ছে করে না আর কুচোতে, তখন এর মধ্যে সমস্ত কিছু ঢেলে দিয়ে একটুখানি 2-3টে টান দিলে বেশ সেরকম সুন্দর হয়ে যায়। বেশ ভালো জিনিসটা। তো যাই হোক, যেহেতু চিলা তৈরি করব, তাই ওর জন্য নিয়েছি সব সবজিগুলো। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ, আর দিয়ে দেবো একটুখানি লবণ, আর তার সঙ্গে দেব সামান্য একটুখানি চিনিটা দেবো জাস্ট একটুখানি টেস্টটাকে বাড়ানোর জন্য। আর তার সঙ্গে নিয়ে নেব 2 কাপ আটা। এবার এটাকে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। আমি এক হাতে যেহেতু ক্যামেরা রয়েছে, আর এক হাত দিয়ে মিক্স করতে যাচ্ছিলাম, তখন এবার দেখলাম বাটিটাই ঘুরছে। যাই হোক, একটুখানি নেড়ে চেড়ে দিয়ে তার মধ্যে 2টো ডিম ভেঙে দিয়েছি। এবার মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধরে দিবি বাবা। তো এসে ধরলো বলে আমি আবার 2 হাত দিয়ে ধরে এটাকে মিক্স করে নিচ্ছি। যেটা বলছিলাম, আজকে যেহেতু সানডে, তো আজকে মেয়ের দুপুর 2টোর পরে ওর নাচের এক্সাম আছে। তো সেই কারণে ব্রেকফাস্ট একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। তো এখানে মিক্সড করে একটুখানি ঢাকা দিয়ে রাখলাম। আর এই যে দেখুন, আমার জন্য আমি একদম কড়ক একটা চা করে নিয়েছি, আর তার সঙ্গে 2টো বিস্কিট। এগুলো খেয়ে নিয়েই যাবো আবার রান্নাঘরে। তো এই চা খেতে মোটামুটি আমার 15 মিনিট টাইম লেগেছে। তো সেখান থেকে চলে এলাম আবার রান্নাঘরে। আর ব্যাটারটা একটুখানি মানে থিকনেসটা বেশি হয়ে গেছে, এটাকে পরে আবার একটুখানি জল দিয়ে একটু পাতলা করে নিতে হবে, তা নাহলে ফুলে উঠবে প্রচণ্ড। তো এবারে একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ব্যাটারটা। একটুখানি থিকনেসটা বেশি হওয়ার কারণে উঠে উঠে আসছিল। এবার ঢাকা দিয়ে মিনিট 2-1 মতো রেখে এইবার উল্টে দেব। এবার উল্টে দিয়ে আবার মিনিট 2 রাখবো। যেহেতু সবজিগুলো একদমই চপ হয়ে গেছে, সেই কারণে একদম বেশি সেদ্ধও হবে না, একটু ক্রাঞ্চি ভাব থাকবে এবং ভালোও লাগে। তো একটা তুলে নিয়েছি, আর একটু সস দিয়ে দিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দেবো। আবার আরেকটা দিয়ে এবার একটুখানি চাপা দিলাম, দিয়ে এইবার যাব মেয়েকে খাবারটা দিতে। তাড়াতাড়ি যদি এখন ব্রেকফাস্টটা করে নেয়, তাহলে আবার মোটামুটি 1টা-1.5টা নাগাদও দুপুরের ভাতটা খেতে পারবে। তা না হলে খেয়েই যদি সঙ্গে সঙ্গে নাচে যায়, তাহলে নাচতেও অসুবিধা হবে, যেহেতু আজকে ফাইনাল পরীক্ষা রয়েছে। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে সবগুলো। এবার যাচ্ছি রান্নাঘর থেকে ডাইনিং রুমে। তো এর মধ্যে ওর বাপিও চলে এলো, তো ওকে আমি দিয়ে দিচ্ছি। ও বললো 2টোই খাবে, বেশি খাবে না। আর মেয়ের যেহেতু ইমিউনিটিতে সমস্যা হচ্ছে, শরীরটাও খুব একটা ভালো নয়, তো ওই কারণে ওর জন্য একটুখানি লেবুর জুস করে নিয়েছি, আর একটা আম দিয়ে দিচ্ছি। বাট ও বারবার করে বলছে আমি আমটা খাবো না, আমি শুধু জুসটাই খাবো। আমি তবুও নিয়ে রেখে আসছি। ভীষণ ব্যস্ত, কারণ তার নাকি ভীষণ ভয় লাগছে। এই কদিন যেহেতু পড়তেও পারিনি, কিছু করতেও পারিনি ঠিকঠাক করে, প্র্যাকটিসটাও হয়নি, তাই বলছে আমার ভীষণ ভয় করছে, কি হবে মা। তাই বললাম যা হবে দেখা যাবে, কোনো টেনশন নিয়ে লাভ নেই। শরীর খারাপ থাকলে আর কি করা যাবে, ইচ্ছে করে করিসনি এমন তো নয়।
তো যাই হোক, এবার দুপুরবেলা রান্না কী রান্না করব অনেক ভাবনা চিন্তা করতে করতে ফ্রিজে একটু ডাল রয়েছে, তারপরে একটুখানি সবজিও রয়েছে। তো মেয়ে বলছে, মা একদম হালকা করে কড়ক করে একটু মাছ ভাজা করে দাও, তো সেটাই ভালো খাবো। তো আমি ভাবলাম ঠিক আছে তাহলে করেই নিচ্ছি। তো এখানে একটুখানি দেশি কাতলা, 4টে ভোলা মাছ ছিল, 3টে তেলাপিয়া মাছ ছিল। তো এইগুলোকে ওই যে আগের দিন দেখালাম না, সেরকম সেম মশলা দিয়ে মাখিয়ে নিয়ে এখন সেগুলোকে একটুখানি ভাজা বসিয়ে দিলাম এখন, দিয়ে 10 মিনিট ঢাকা দেব। আর এতগুলো মাছ নিয়েছি তার কারণ হচ্ছে কিছুটা ভাইয়ের জন্য পাঠাতে হবে। তো ওখানে যে 10 মিনিট টাইম লাগবে তার মধ্যে আমি চলে এলাম আমার ডাইনিংয়ে। তো এখানে এসে দেখুন এতগুলো কী ফল, অনেকে লটকন বলেন, আর এটাকে আমরা বলি আঁশফল। উমা সেদিন অফিস থেকে বেরোচ্ছি যখন, তখন দেখলাম যে সামনে কোনো জায়গায় 150 টাকা কেজি, কোনো জায়গায় 300 টাকা কেজি। তো 300 টাকার কেজির সাইজটা একটু বড় ছিল। তো তার মধ্যে আবার ওই যে পুঁই শাকগুলো এনেছে, ওইগুলো দিয়ে কিন্তু স্যাঁচড়া খেতে খুব ভালো লাগে। তো স্যাঁচড়া নয়, সরি স্যাঁচড়া, যাই হোক। তো ওই কারণে ওইগুলো একটু পাতা আর ডাঁটাটা যদি একটুখানি বেছে আজকে রেখে দিই, তাহলে আবার কালকে রান্নাটা খুব তাড়াতাড়ি সুবিধা হয়ে যাবে, না একই দিনে বেছে রান্না করতে অসুবিধা। তো ওই 10 মিনিটের মধ্যে মোটামুটি অর্ধেকটা করে আবার চলে এলাম রান্নাঘরে। এসে আরেকবার পাল্টি দিয়ে আবার উপর দিয়ে একটুখানি মশলা যেগুলো থাকে আর কি, সেইগুলো দিয়ে দিচ্ছি ভালো করে, কারণ তা না হলে তার মশলাদার হবে না, ভাজার এই পিটোপিট করতে করতেই জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো মোটামুটি সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার আবার একটুখানি ঢাকা দিয়ে নিচ্ছি, আবার চলে যাব ডাইনিং রুমে। এই যে এসে দেখুন সব পাতাগুলো ডাঁটগুলো আলাদা করলাম, বাছা হয়ে গেল। এইবার এগুলোকে ফ্রিজে করে দেব। তো মোটামুটি মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে, আর এইগুলো রয়েছে, এগুলো আস্তে বসিয়ে দিয়ে আর কি খেতে যাব। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। আবার তার মাঝখানে মেয়েকে রেডি করতে হয়েছে, মানে বলি না আমি একসাথে পরপর কাজ করা আমার হয়ে ওঠে না। এবার এখানে একটু করছি, ওখানে একটু করছি। তো মেয়েকে রেডি করলাম, নিয়ে গেলাম নাচের পরীক্ষা দিতে। তো 1 ঘন্টা মতন টাইম লেগেছে। এবার আমরা ফিরছি। তো রাস্তা দেখুন, যেহেতু দুপুরবেলা একদম রাস্তা শুনশান রয়েছে, আমি আর মেয়ে ছাড়া। রাস্তায় কিন্তু একটা কুকুরও নেই। যাই হোক, মাঝে মাঝে এরকম রাস্তায় কিন্তু ভীষণ ভয় লাগে। আমি আর মেয়ে ওখানে কী হয়েছে, কী এক্সামিনার জিজ্ঞাসা করলো, সেইগুলো বলতে বলতে যাচ্ছিলাম। আর এর মধ্যে ওর বাবাকে ফোন করে দিয়েছিলাম যে পরীক্ষা হয়ে গেছে, তুমি একটুখানি এসে আমাদের নিয়ে যাও। তো যাই হোক, উনি চলে এলেন। এবার আমি আর মেয়ে ওনার সাথেই বাড়িতে যাব। তো যাওয়ার রাস্তা গাড়িতে উঠেই একটা ঘটনা ঘটেছে, যেটা হচ্ছে ওর বাপির এখন ঘুমানোর সময়, যেহেতু সানডে। এইবার আমি বললাম যে মনে চল মামার বাড়িতে যাবি। তো মেয়ে তো লাফিয়ে উঠলো, বাট আর তখন যাওয়া হলো না। বাড়ি এসে একটু রেস্ট নিয়েছি। এখন আমি হচ্ছে এই 1/2 কাপ মতো চাল, তার মধ্যে প্রায় 20টা মতন আমন্ড, আর তাও অনেকগুলো কাজু দিয়ে এবার ভালো করে জল দিয়ে এগুলোকে ধুয়ে নেব। এবার ধুয়ে আর একটুখানি জল দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখে যাব। আমরা এখন অ্যাকচুয়ালি মায়ের বাড়িতে যাব, এখন রাত 7টা মতন বাজে। তো বাড়ি এসে কী করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে চলে এলাম বাপের বাড়িতে। তো এখানে এসে হচ্ছে মা তার নাতনির সঙ্গে কথা বলছে, তার শরীর খারাপ সম্পর্কে, আজকে কেমন আছে, এবং মা একটু বোঝাচ্ছে। আজকে হচ্ছে আমার মাকে দেখে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আমার মা তার এত পোলাইটলি বোঝাচ্ছে, আর আমাদেরকে তো অর্ডার করতো আর আমরা বাঘের মতন ভয় পেতাম। মানে এটাকে কি বলবো আমি বুঝে উঠতে পারছি না, এই মুহূর্তে আমার মাথায় আসছে না। যাই হোক, এবার মায়ের নাতনি বললো ফুচকা খাবে, মায়ের বাড়ির সামনেই ফুচকাটা বসে, এটা রোজকার। তো চলে এলাম ফুচকা নিতে, আর এখান থেকে নিয়ে নিয়েছি ফুচকা আর চুরমুর। তো চুরমুরটা কীভাবে মাখলো ওই দাদাটা বুঝলাম না, খুব একটা ভালো ছিল না।
আমরাও ভাবছিলাম যে কেমনভাবে তৈরি করেছে, চুরমুরতে এইভাবে তৈরি করে না। আর ফুচকাটা বেশ ভালোই ছিল, সেটা খেলাম। তো আমি আর মা আর মেয়ে, আমার মা আবার একটু আধটু ফুচকা খেতে পছন্দ করে। তো যাই হোক, তো ফুচকা খেয়ে বাড়ি চলে এসেছি। আর এসে দেখুন সব ভিজে গেছে, খুব সুন্দর করে চালটাও বেশ নরম হয়ে গেছে। আর আমন্ডগুলো একদম ফুলে উঠেছে। এবার আমন্ডের খোসাগুলোকে এই যে চেপে চেপে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে এবার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে এখন ব্লেন্ডারে দিয়ে দেবো। ও আপনাদেরকে তো বলাই হয়নি আমি এটা কি বানাতে চলেছি। অ্যাকচুয়ালি ইচ্ছে হলো একটুখানি আম ক্ষীর বানাবো। তো চলুন দেখি, আম ক্ষীর অন্যরকমভাবেও বানানো যায়, তা আমার মনে হলো এইভাবে বানালে হয়তো ভালো লাগবে। তো এই দুধটাকে আমি দুপুরবেলায় অনেকটা জাল করে রেখে গেছিলাম, একদম টুবু টুবু ছিল। তো সেই দুধটাকে এখন আরেকটুখানি জাল করলাম। আর ক্ষীর হয়নি, পুরো ক্ষীরের থেকে একটু পাতলা ছিল সেই অবস্থায়। সেইখানে আমি দিয়ে দিলাম চিনি 1 কাপ মতো, আর তার সঙ্গে যে পেস্টটা তৈরি করেছিলাম কাজু, আমন্ড আর চালের, সেটাকে আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি। এই পরপর না নাড়তে থাকলে না নিচে দলা পাকিয়ে যাবে। তো এইভাবে নাড়তে নাড়তে যখন একটা ক্ষীর টাইপ হয়ে আসবে, আর আস্তে আস্তে করে চালের যে দানাগুলো আছে সেইগুলো সেদ্ধ হয়ে যাবে। আমার যে আঁচটা উনুনের সেটা কিন্তু মিডিয়াম রয়েছে। এবারে যেখান থেকে একটুখানি কেশর দেব। আমি বুঝতে পারলাম না কেশরটাতে কী সমস্যা হয়েছে, কালার ছাড়লো না কেন। আর একটা হচ্ছে পাউডার দুধ, পাউডার দুধের মধ্যে কেশর দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটুখানি গুলিয়ে নিচ্ছি। আর এই যে এখন কেশর আর দুধটাও ঢেলে দিলাম, আর দেখুন 1 গামলা হয়ে গেছে। এটাতে হবে না, এবার বড় গামলাটা নিতে হবে। কেশরের সমস্যাটাই আমি বুঝলাম না। যাই হোক, এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে আমি এবার এটাকে না আরেকটুখানি বড় গামলায় ঢালবো। তো এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এইদিকে আমি আমগুলো কেটে নিয়েছি। এবার আমগুলোর থেকে ব্লেন্ডারে দিয়ে একটুখানি পাল্প তৈরি করে নেব। যেহেতু হিমসাগর আমে আঁশ থাকে না, সেই কারণে হিমসাগর আমটা দিয়েই ভালো হয়। আর অন্য আম দিয়ে করতে গেলে কিন্তু আপনারা একটুখানি সেঁকে নেবেন। আর এই যে বড় গামলাতে নিয়ে আমি ডাইনিংয়ে এনে ওটাকে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন উপরে সর মতো পড়ে গেছে। ঠান্ডা করেই কিন্তু আমটা মিক্স করতে হবে, তা না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। আর এটা খেতে এতটাই টেস্টি হয় সে আর কি বলবো আপনাদের। চিনিটা একটু বুঝে দেবেন, আমটা যেহেতু মিষ্টি আছে সে হিসাবে কিন্তু এটা বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না। এবারে যে ভালো করে মিক্সড করে নিয়ে এবারে বাটি করে নিয়েছি। এবার এটা চাইলে আপনারা এখনও ক্ষীর হিসেবে খেতে পারেন, আর না হলে এটা ডিপ ফ্রিজে দিয়ে কালকে খেলে বেশি টেস্ট লাগবে। তো আমি আজকের জন্য একটু রাখলাম, আর কালকের জন্য আবার একটুখানি ডিপ ফ্রিজে দিয়ে দিলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।